আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমিও রিজিকের মার কাছে চলে যাই। রিজিকের কি হবে? রিজিক তার বাবা হারাইলে আপনারা খুশি হবেন? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে বাপ, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে তাইলে? আমি ইকরাকে সুইসাইড করতে ট্রিগার করি নাই, শি ওয়াজ ট্রিগার্ড। এবং এই বিষয়টা আপনারা, আমি যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করব ওই স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝবেন, যেখানে একটিবারের জন্য আমি ওকে কোথাও বলি নাই যে আমি ওর সাথে থাকবো না। আর আমার পুরো কনভারসেশনে আমি কখনো ওকে গালিগালাজ করি নাই, আপনারা সেটা পাবেন না। বরঞ্চ ও আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। আমি অন্তত চাই নাই যে ও সুইসাইড করুক। আমার কাছে ইকরা শুধু আমার ওয়াইফ ছিল না, আমার কাছে এত টক্সিসিটির পরে এসেও ইকরা আমার কাছে আমার সন্তানের মা ছিল। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে? আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব ওই স্ক্রিনশটটাতেই আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জারে আমার কলটা, ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর আর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? আপনারা ইকরার আর ইকরার বান্ধবীর স্ট্যাটাস, সরি কি বলে ওটাকে, স্ক্রিনশট বোধহয় পড়ছেন। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না। গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার আর সহ্য করতে পারতেছে না। ওর নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। তো কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে। যদি আপনারা মব করে মেরেও ফেলেন সেটাও আমার জন্য শাস্তি না। আমি আমার শাস্তি পায়া গেছি। এবং এই যে জিন্দালাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে। আমার নিজের জন্য বাঁচার আসলে আর কিছু নাই। আমি আমার শাস্তি পায়া গেছি। আমি আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করি। আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, ওকে আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না। আমি ওকে ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড। যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি, পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে ওকে আমি, যে মানুষটা একটা মানুষকে ভালোবেসে, ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ,
আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না? ও কিভাবে বাঁচবে? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে বাপ, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে তাইলে? মাও থাকবে না, বাপও থাকবে না? আপনারা এটা চান? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসি না। আমি আপনাদেরকে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা নাই, ওকে আর ফিরায় না কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। আপনারা না রিজিককে ভালোবাসেন, রিজিককে নিয়ে অনেক কনসার্ন। এই যে এত এত গালি আর হেট্রেড আমাকে নিয়ে, এত কিছু, সবকিছুর অ্যান্সার আপনাদেরকে আমি দিব। তার মধ্যে একটা জিনিস আমাকে একটু হলেও স্বস্তি দিছে, সেটা হচ্ছে যে আপনারা রিজিককে নিয়ে অনেক কনসার্ন। রিজিক তার বাবা হারাইলে আপনারা খুশি হবেন? কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে নেপাল থেকে আসলে 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই, আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। কিন্তু নেপাল থেকে বাই রোডে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হয়ে বাই রোড যাওয়া যায়, সেটাও লুকায় টুকায় যাওয়া যায়, অথবা ইন্ডিয়ার ভিসা থাকা লাগে। কিন্তু যেদিনের ঘটনা, সেদিন আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। সেটা বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলাম, ওকে পরের দিনে আসতে হইতো। আমি বিজনেস ক্লাস ট্রাই করছি, যে কোনো ট্রানজিট ফ্লাইটে বা নেপালের ফ্লাইটেই কোনো বিজনেস ক্লাস আছে কিনা। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা, বাট ওই দিন, যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা, সেদিনের কথা বললাম। আর এরপরের দিন আপনারা যে বলতেছেন যে শেষ দেখাটাও দেখলাম না, আসলাম না, এই না সেই না, আমি টিকিট কাটছিলাম, কারণ ওই টিকিটটা ছাড়া অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হইতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ, এই যে 1 মার্চ। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢুকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। এবং এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কারোকে আমি এখনই দোষ দিতে চাই না। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশও আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কী হবে, আমার ছেলে তো আমার পথ চেয়ে বসে আছে,
ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দিবে, আইন যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকব। আমার তাতে কোনো আপত্তি নাই। আমি আইনিভাবে এই জিনিসটা ফেস করবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।